বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি পড়ে শোনাচ্ছি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ঝরা পাতা, 11 পর্ব। বিষয় সঙ্গীত। আজকাল বাংলাদেশে মেয়েদের সঙ্গীত বিদ্যা বিশারদতায় কেউ কি কল্পনা করতে পারেন? এমন দিন ছিল যখন এই বাংলায় ভদ্র পরিবারের মেয়েদের মধ্যে সঙ্গীত চর্চা একেবারে নিষিদ্ধ ছিল, যখন নিজের বাড়ির মেয়েদের কণ্ঠেও প্রকাশ্যে গান শোনা নিতান্ত দুর্লভ ছিল। তাই তো 11ই মাঘে ঠাকুরবাড়ির মেয়েদের গানের আকর্ষণে কলকাতা ভেঙে পড়ল। কিন্তু সে গান ধ্রুপদী চালের গাম্ভীর্য রক্ষা করা গান। সে পেশাদারী গায়িকাদের টপ্পা ঠুংরি খেয়ালের মূর্ছনায় মূর্ছনায় চিত্ত ভিগূর্ণ গান নয়। রবি মামার সঙ্গে একবার আরেকজনদের বাড়ি ব্রহ্ম উৎসব সভায় গান গাইতে যাওয়া আমার মনে পড়ে সে কাশিয়াবাগানের কাছাকাছি কাশীশ্বর মিত্রের বাড়িতে। সেকালে খালি জোড়াসাঁকোয় 11ই মাঘ হতো বটে, কিন্তু আদি সমাজে 2-1 ভক্ত ব্রাহ্মর বাড়ি নিয়মিত ব্রাহ্ম উৎসব হতো। তারা আদি ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম। তার অর্থ তারা সাধারণ ব্রাহ্মদের মতো আনুষ্ঠানিক ব্রাহ্ম নন। আদি ব্রাহ্ম সমাজের বেদিতে যেসব আচার্যরা বসেন তারাও নন। তারা সমাজের উপাসনাগৃহে বা উৎসবের সভায় অমূর্ত ব্রহ্মের আরাধক বটে, কিন্তু পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠানের পূর্ববৎ পৌত্তলিক বিধানের অনুবর্তক। থিওরিতে ও প্র্যাকটিসে তারা এক নন। এইরকম একটি ব্রাহ্ম ছিলেন নবাবাগানের কাশীশ্বর মিত্র। আমাদের কাশিয়াবাগান বাড়ির ফটকের বাইরেই একটা মস্ত লম্বা পুকুর ছিল। তার আশেপাশে গৃহস্থদের বাস। এ পুকুরে তাদের স্নান করা, বাসন মাজাদি কাজ চলত, কিন্তু এর জল মিঠে নয় বলে খাওয়া চলত না। সেই জন্য আমাদের বাড়ির পুকুর থেকে পাড়ার মেয়েরা খাবার ও রাঁধবার জল নিয়ে যেত। আমাদের পুকুরের নাম ছিল পাড়ায় মিছরি পুকুর। কাশীশ্বর মিত্রের বাড়ির ঘাট ওই পুকুরের উপর। তার বড় ছেলে শ্রীনাথ মিত্রের স্ত্রীর সঙ্গে আমার মায়ের বকুল ফুল পাতানো হয়েছিল। সে বছর তাদের বাড়ির ব্রহ্ম উৎসবে রবি মামা ও আমার দুজনেরই গান হলো। রবি মামার গলা তখন কি সুমিষ্ট, আর তার গান গাওয়া কি ভাব দিয়েই হলো। অক্ষয়বাবুদের দলের গানের সঙ্গে কি তফাত। রবি মামা তো একদিন গেয়েই চলে গেলেন। আমার ডাক পড়তে লাগলো হপ্তায় হপ্তায় তাদের রবিবারের অধিবেশনে। তাছাড়া মধ্যে মধ্যে তাদের বাড়ির ভিতরে পারিবারিক আসরেও। ঘণ্টার পর ঘণ্টা গানের পর গান গেয়ে যাই নানা রকমের, শ্রান্ত হইনি। সেকালে জোড়াসাঁকোয় পাতানোর রেওয়াজটা খুব ছিল। আমার মায়ের অনেকগুলো পাতানো সখী ছিলেন। কাশিয়াবাগানে এসে বকুল ফুলের পর হলেন মিষ্টি হাসি। ইনি বউবাজারের অ্যাটর্নি শ্রীনাথ দাসের পুত্র, সময় সম্পাদক জ্ঞানেন্দ্রমোহন দাসের পত্নী। এদের বাড়িতে আমার জন্য গানের আড্ডা জমতে লাগলো। অবিরাম ননস্টপ গান 4-5 ঘন্টা ধরে। গলা ব্যথাও হতো না, শরীর ক্লান্তও হতো না। তখন 10-11 বছর বয়স হবে আমার। এরপর ব্যারিস্টার W.C. ব্যানার্জির পত্নীর বাড়ি মধ্যে মধ্যে সখী সমিতির অধিবেশন হতে লাগলো। তার ননদরা অনেকেই থিওসফিস্ট ছিলেন। সেখানেও আমার উপর গানের ফরমাসের শেষ নেই। সেকালে মেয়েদের মধ্যে গাইয়ে অপ্রাচুর্যতা বশতই আমার এত ডাক ছিল। মনে পড়ে মনমোহন ঘোষ ব্যারিস্টারের ওখানে বঙ্গনাটকে ও অন্যান্য বড় সাহেব মেমকে ডিনার ও ইভিনিং পার্টি দেওয়া উপলক্ষে মিসেস ঘোষ 4 নং থিয়েটার রোড থেকে ছুটে ছুটে কাশিয়াবাগানে আসতেন মা, বাবা ও আমাকে নিমন্ত্রণ করতে। ইংরেজি কায়দা অনুসারে তখনও আমার ডিনার পার্টিতে যাবার বয়স হয়নি। 14 বছরেরও কম বয়সী আমি। 16-র আগে কেউ বাইরে ডিনারে বসার উপযুক্ত গণ্য নয়। কিন্তু নেসেসিটি হ্যাজ নো ল, দিশি গান শোনাতেই হবে। সাহেব ম্যামদের দেখাতে হবে আমাদের দেশের মেয়েরাও সঙ্গীতবিদ্যায় নিপুণ। তাই ইংরেজি গান ও বাজনার জন্য প্রতিভা দিদি ও দিশির জন্য আমার প্রয়োজন ছিল। প্রতিদিদি খুব ভালো পিয়ানো বাজাতেন আর চমৎকার ইংরেজি গান গাইতেন। এমনকি প্রথম প্রথম তার ইংরেজি আনা গলায় দিশি গান মানাতো না। পরে ইংরেজি ছেড়ে হিন্দি গানেরই চর্চা আরম্ভ করলে তাতেই সুপটু হয়ে উঠলেন। এর চেয়ে নিকটস্থ দিনের একটি ঘটনা মনে পড়ে।
আমি লাহোর থেকে সেবার কিছুদিনের জন্য কলকাতায় এসেছি। স্যার রাজেন মুখার্জির বাড়ি হারকোর্ট বাটলারের বড়মায় গভর্নর হয়ে যাওয়ার উপলক্ষে বিদায় ডিনার পার্টিতে আমার নিমন্ত্রণ হয়েছে। প্রায় 100 লোকের ডিনার। স্যার ও লেডি আরেনের বিশেষ ইচ্ছা সে রাত্রে আমি গান গাই। সে রাতে হঠাৎ যাবার মুহূর্তে মায়ের মোটরগাড়ি বিগড়ে গেল। ডিনারে যাত্রার সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। ইংরেজি ডিনার পার্টি দেশি ভোজের পার্টি নয়, যাতে যে যখন খুশি ধীরে সুস্থে গিয়ে উপস্থিত হলো। এতে একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় মিলিয়ে নিমন্ত্রণ গৃহে উপস্থিত হওয়া চাই। বাড়ির গাড়ির আশা ছেড়ে ট্যাক্সি আনতে পাঠানো হলো। ট্যাক্সি আসতে দেরি হচ্ছে, আমি ছটফট করছি। সামনেই আশু চৌধুরীর বাড়ি। সব জানলায় আলো ঝকমক করছে। সেখানে লোক সমাগম হয়েছে বুঝলুম। নিশ্চয়ই অনেক জানাশোনা লোকের গাড়ি এসেছে। চাকর পাঠানো হলো আশুবাবুকে বলে একখানা বাইরে থাকা গাড়ি নিয়ে আসতে। গেরাজ থেকে তার নিজের গাড়ি বের করে আনতে দেরি হবে বলে। চাকর ভিতরে ঢুকতেই পারলে না। আশুবাবুর সঙ্গে দেখা করতে পারা তো দূরের কথা। আমি হতাশ্বাসে বসে রইলুম। স্যার ও লেডি রাজের মুখুজ্জিরা কি ভাববেন? এত দূর অভদ্রতা! ইংরেজি ডিনার টেবিলে প্রত্যেকের আসন নির্দিষ্ট থাকে। কে কার পাশে বসবে নাম লেখা থাকে। কেউ অনুপস্থিত হলে শেষ হতে সব বন্দোবস্ত উল্টে যায়। একটা বিশৃঙ্খলা এসে পড়ে। ট্যাক্সি এলো কিছু বিলম্বে। আমি কোনো ক্রমে পৌঁছলুম। সবাই টেবিলে বসতে যাচ্ছেন আমার জন্য অপেক্ষা করে করে। যথেষ্ট লজ্জিত হলুম। রাজেন মুখার্জি বিলম্বের কারণ শুনে বললেন, আমায় একটা টেলিফোন করে দিলেন না কেন? তক্ষুনি গাড়ি পাঠাতাম। ডিনারের পর আমার গান হলো। ওদের ফরমাস ছিল ইংরেজি রকমে হারমোনাইজ করা কোনো গান গাইবার। আমি প্রথমে ওগো বিদেশিনী, পরে সুন্দর বসন্ত বারেক ফিরাও গাইলুম। বিদায়কালে অতীব ভদ্র স্যার হারকোর্ট আমার কাছে এসে গভীরভাবে দেহ অবনত করে বাও করে আমায় সুমধুর সঙ্গীতের জন্য ধন্যবাদ দিলেন। এটার আবশ্যকতা ছিল না, সেই জন্যে ভদ্রতার অত্যাধিকতা। স্যার হারকোর্ট বাটলার গভর্নর হিসেবে কীরকম লোক ছিলেন জানি নে, কিন্তু বিলেতের এই বাটলার পরিবার অনেক পুরুষ জগৎ শিক্ষা ও সৌজন্যে তাদের নিজের দেশেও প্রসিদ্ধ। এরই ছোট ভাই মন্টেগু বাটলার লাহোরের ডেপুটি কমিশনার ছিলেন। তার আসার কিছু পূর্বে লাহোরে অনেক রাজনৈতিক বিপ্লব ঘটে গেছে। অনেক লোককে জেলে পাঠানো হয়েছে। তার শাসনকালেও কিছু কিছু গণ্ডগোল জারি ছিল, কিন্তু ক্রমাগত জেল ভর্তি করার পলিসি তার ছিল না। এই সময় হিন্দুস্তান নামে লাহোরের সাপ্তাহিক উর্দু রাজনৈতিক পত্রিকা প্রবল প্রতাপী ছিল। ঘটনাচক্রে আমি তার স্বত্বাধিকারিণী এবং আমার স্বামী ও আমি দুজনে তার পলিসির নিয়োস্তা। বম্বে অঞ্চলে মেজমামার কাছে যতবার গিয়ে থেকেছি, খাস বোম্বেতে যাইনি। বোম্বে প্রেসিডেন্সির মহারাষ্ট্র বিভাগের কোনো না কোনো শহরে বা লোকালয়ে গেছি, যেমন সোলাপুর, সেতারা, পুনা, পন্ডরপর, মহাবলেশ্বর ইত্যাদি। সেসব জায়গার বাসিন্দা মারাঠিদের সঙ্গীত কুশলতার যথেষ্ট পরিচয় পেয়েছি। মেয়েদের নয়, পুরুষদের। তাদের কণ্ঠে মারাঠি বা হিন্দি উঁচু দরের গান শুনতেই সময় অতিবাহিত হয়েছে। ভালো গলায় ভালো গানের গন্ধ কোথাও পেলে হয়। বিড়াল যেমন মাছের গন্ধে বিহ্বল হয়, আমিও তেমনি গানের গন্ধে উতলা হতুম। যত পারি লিখে নিতুম, শিখে নিতুম। নিজের ভাণ্ডারে না ভরলে আনন্দ পুরো হতো না। সেতারায় সোহনী বলে একজন সাবজাজ ছিলেন সুগায়ক। তার কাছ থেকে সংগৃহীত একটি হোলির গান চমৎকার। পাব লাগে কার জড়ি শ্যাম মুজে খেল ন হরি। আরেকটি গান ছিল কালী আর গৌরীর ঝগড়া। এখানে আমার নিজের গানে সময় নষ্ট হওয়ার প্রশ্রয় দিতুম না, তাতে আমার সংগ্রহের সময় অকুলান হয়ে যাবে। কিন্তু খাস বোম্বে শহরে যখন একবার হপ্তা 2-3 জন্য গিয়ে রইলুম একটি ভাটিয়া ক্রোড়পতি বন্ধুর গৃহে, সমুদ্র তীরে দরিয়া মহলে, তখন আমার নিজের গান শোনানো থেকে আর বিশ্রাম পেলুম না। গৃহপতি নারায়ণজী দ্বারকা দাস, তার জ্যেষ্ঠ ভ্রাতা গোবর্ধন দাস তেজপাল, যিনি অন্য এক প্রভূত ধনী পরিবারে দত্তক গৃহীত হওয়ায় পরিবর্তিত নামা হয়েছিলেন, তাদের 3-4টি ভগ্নী ও স্ব পত্নীসহ পুরীর জগন্নাথ দর্শনে তীর্থযাত্রা বেরিয়ে কিছুদিন কলকাতায় যাপন করেছিলেন। সেই সময় তাদের সুপরিচিত মিত্র এলাহাবাদের চারুমিত্র মহাশয়কে তারা সংবাদ পাঠান। চারুবাবু আমার পিতার পরম বন্ধু ছিলেন। বম্বের মেয়েদের কলিকাতা পরিদর্শনের সাথী হওয়ার ভার দিলেন তিনি আমার উপর।
তাদের সঙ্গে সঙ্গে আলিপুরের চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম এইসব ঘুরে ঘুরে আমার সঙ্গে তাদের ভাব হয়ে গেল। বোনেরা কেউ কেউ কৃষ্ণভক্ত পরিবারে বিবাহিত, কেউ কেউ শিব ভক্তর ঘরে। বম্বেতে এই দুই সম্প্রদায়ের সেকালে তুমুল বিতণ্ডা চলত। রামপ্রসাদের পাঁচেই এক, একেই পাঁচ মনে করো না দেশাদেশীর উপদেশে কেউ কান দিত না। নারায়ণজীর এক বড় বোন নন্দীবাই বৈষ্ণবের ঘরে পড়েছিলেন, আর তিনি গান গাইতেন ভারী সুন্দর। তার গানের পুঁজিও অনেক ছিল। তার মধ্যে যা যারে ভ্রমরা দূর দূর যা আমার এখন মনে পড়ছে, কেননা সেটা আমিও আগেই জানতুম। এরা সপরিবারে আমার গানের উপর ঝুঁকে পড়লেন। যদিও বাংলা ভাষায় গান আমার, তবু গুজরাটি ও হিন্দির সঙ্গে কথার সাদৃশ্যে তারা খুব উপভোগ করতে লাগলেন। খুব রসগ্রাহী রসিক তারা। আমিও যেমন তাদের ফরমাশ করি, তারাও তেমনি আমাকে একটার পর একটা গানের ফরমাশ করেন। দু একটা গান তাদের কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। সে আসে ধীরে, যায় লাজে ফিরে, রিনিকি রিনিকি রিনি ছিনি, মঞ্জু মঞ্জু মঞ্জিরে রিনি ছিনি ঝিন্নিরে। এই গানটা যে কতবার আমাকে দিয়ে গাইয়েছেন ঠিক নেই। আমার সঙ্গে তাদের খুব মনের মিল হয়ে গেল। নন্দীবাই শুধু গান না, গান রচনাও করেন। আমার প্রেমিক হয়ে পড়লেন তিনি। আমার উপর একটা গানই বেঁধে ফেললেন। এই পরিবারের সঙ্গে ভাব আমার আজ পর্যন্ত অটুট আছে। অনেকেরই অবস্থান্তর ঘটেছে। ক্রোড়পতি থেকে প্রায় কর্পদকহীন হয়েছেন। অনেকে ইহলোক থেকে চলে গেছেন। কিন্তু যারা বাকি আছেন, অর্থবান হন, নিঃস্ব হন, আজও বোম্বে গেলে আমি তাদের খুঁজে পেতে বের করে দেখা করি। পুনায় যেবার কংগ্রেস হয়, বাবা মহাশয়ের সঙ্গে মেজমামা প্রমুখ আমাদের যেসব আত্মীয়রা দর্শক হয়ে যান, নারায়ণজী তাদের সকলকে নিজের অতিথি করে রাজার হালে রাখেন। আমি সেবার সদ্য মহীশূর গেছি, তাই পুনায় আসতে পারিনি। কিন্তু শুনলুম তাদের অতিথি সৎকার যে মাত্রায় হয়েছিল তা বর্ণনীয় নয়। বম্বের আরেক পরিবারে আমার গান জমেছিল খুব। সে সম্পূর্ণ বিপরীত সার্কেলে, মুসলমান মণ্ডলে। জাস্টিস বদরুদ্দিন তায়েবজির ভাইজি জামাই মিস্টার আকবর হায়দ্রি কলকাতায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বড় অফিসার হয়ে আসেন। ইনিই পরে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী হন। তার পত্নী আমিনাও স্বামীর সঙ্গে কলকাতায় আসেন। আমার এক পার্সি পরম বন্ধু ছিলেন বরজোরজি বাদশাহ, বৃদ্ধ জমশেদজি টাটার দক্ষিণ হস্ত। ইনি হায়দ্রাদির বন্ধুও। তার কাছ থেকে পরিচয়পত্র নিয়ে হায়দরিরা আমার উপর কল করে আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। অতি সহজ সরল বন্ধুত্ব হয়ে গেল ওদের সঙ্গে আমার। এমনকি তাদের ছেলেমেয়ের জন্য যে মৌলবি সঙ্গে এসেছিল, সেই ওস্তাদজির কাছে হপ্তায় 2-3 দিন মূল ফার্সিতে ওমর খৈয়াম পড়ার বন্দোবস্ত করে দিলেন আমার। আমার ফার্সি পড়ার শখ অনেক দিন থেকে। একবার মেজমামার সঙ্গে বম্বের ওয়াটসন হোটেলে গিয়ে যখন হপ্তাখানেক থাকি, তার স্বত্বাধিকারী মেজমামার একজন মুসলমান বন্ধু হোটেলে প্রায়ই একবার করে আসতেন আমাদের তদারক করতে। তিনি একদিন একটা কার্ডে 4 লাইন উর্দু কবিতা লিখে আমায় উপহার দিলেন। উর্দু পড়তে পারি নে, তিনিই পড়ে শোনালেন ও উর্দু কবিতার রসমাধুর্য বুঝিয়ে দিলেন। উর্দু লেখাটি যেন ছবির টানের মতো সুন্দর, কিন্তু আমার অপাঠ্য। সেই পর্যন্ত আমার শখ গেল উর্দু পড়তে ও লিখতে শিখতে। বাড়ি ফিরে এসে কাশিয়া বাগানে উর্দু ওস্তাদ কোথায় পায়? একজন মুসলমান ডাকপিয়নকে ধরে তাকে মাসে 2 টাকা বকশিস দেওয়ার প্রলোভন দিয়ে তার কাছে উর্দু অক্ষর পরিচয় আরম্ভ করলাম। উর্দু প্রথম ভাগ সেই শেষ করালে। উর্দু শিশু পাঠ্য পুস্তক দেখলুম বাংলার মতো নিরস নয়, হাস্যরসে রসালো। সে বইগুলোর যদি এখনও চল থাকে কেউ আনিয়ে দেখতে পারেন। একটা পাঠের মর্ম আমার মনে পড়ে। একজন রুগী হাকিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, হাকিম সাহেব, খাওয়ার প্রশস্ত সময়টা কি বাতলে দিন? হাকিম বললেন, গরিবের যে সময় খাওয়া জুটবে আর ধনীর যে সময় খিদে লাগবে। আরেকটি, একজন কৃপণ রাধাবাইয়ের নাচ দেবে ভেবেছে। তাতে কি কি আয়োজন করতে হবে খোঁজ করে শুনলে 3 মণ তেলের জোগাড় সব প্রথমে দরকার। সারা রাত ধরে নাচ চলবে, তাতে আলো জ্বালিয়ে রাখতে হলে 3 মণ তেলের কম হলে চলবে না। শুনেই সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। 3 মণ তেলও পড়বে না, রাধাও নাচবে না। এইসব পাঠগুলি আমার ডাকপেয়াদা ওস্তাদটির সামনে পড়তে বাদো বাদো ঠেকত। চাকর শ্রেণীর কাছে তো হেসে গড়াগড়ি যেতে পারি নে, তার সামনে গুরুগম্ভীর হয়ে বানান করে করে পড়ে সে চলে গেলে হেসে বাঁচতুম।
দাদামশাই সেকালের শিক্ষাবিধি অনুসারে ফার্সিতে অধিকতর বিদ্য ছিলেন। সব কবিদের মধ্যে হাফেজ তার প্রিয়তম ছিলেন। হাফেজের একখানি কাব্য সংগ্রহ সর্বদা তার হাতের কাছেই থাকত। তার থেকে আবৃত্তি করে করে নিজের এক একটা সাইকোলজিক্যাল ফেজ ব্যক্ত করতেন। যেবার আমি ভারতীতে আহিত অগ্নিকা কবিতা ও ঋগ্বেদের মন্ত্র অবলম্বনে শূন্য শেপের বিলাপ লিখি, দাদামহাশয়কে ও দুটি পড়ে শোনানো হয়। তিনি শুনে খুব প্রীত হন এবং আমায় বলেন, আমি তোমায় হাফেজের এই কটি লাইন দিচ্ছি, এতে সুর বসিয়ে আমায় গেয়ে শোনাতে পারবে? আমি বিনম্রভাবে স্বীকৃত হলুম। 1 সপ্তাহ পরে তার কাছে খবর গেল, সুর দেওয়া হয়েছে, যেদিন বলবেন শোনাতে যাব। দীপু দাদার উপর হুকুম জারি হলো আয়োজন করতে। বড় মাসিমা প্রভৃতি বাড়ির বড়রা এসে বসলেন ইজি চেয়ারে, ঠ্যাস দেওয়া অর্ধসাহিত্যর দাদামশায়ের দুপাশে। তার কানে ইয়ার ট্রাম্পেট লাগানো হলো। আমি বেহালা বাজিয়ে হাফেজ গাইলাম আমার দেওয়া সুরে। দাদামশাই মজে মজে শুনতে লাগলেন। তার কিছুদিন পরে দীপু দাদা এলেন আমাদের বাড়িতে কাশিয়া বাগানে। এসে বললেন, চল আমার সঙ্গে হ্যামিল্টনের দোকানে। কর্তা হুকুম করেছেন তোর জন্য 1000 টাকার মধ্যে একটা গয়না কিনে দিতে হবে। তোকে এখন জানানো বারণ ছিল। যেদিন দেবেন একেবারে হঠাৎ সেদিন জানবি। এই ছিল তার ইচ্ছে। কিন্তু আমি ভেবে দেখলুম কি কিনতে কি কিনব, শেষকালে তোর যদি পছন্দ না হয়, সুতরাং তোকে বলে দেখিয়ে তোর পছন্দ মতো কেনাই ভালো। আর কাউকে বলিস না এখন, আয়। 1000 টাকার মধ্যে আমার পছন্দসই জিনিস হ্যামিল্টনে নেই, তাই পাশের দোকানে নিয়ে গেলেন দীপু দাদা। সেখানে একটা হিরেও চুনির সেট, নেকলেস ও একজোড়া ব্রেসলেট আমার পছন্দ মতো কিনলেন। তারপর প্রকাশ্যভাবে আমার একদিন ডাক পড়ল। বাড়ির লোকের সভা লাগলো। দাদামশাই নেকলেসটি বের করে আমার হাতে দিয়ে বললেন, তুমি সরস্বতী, তোমার উপযুক্ত না হলেও এই সামান্য ভূষণটি এনেছি তোমার জন্যে। আমি তার স্বভাবসুলভ সৌজন্যপূর্ণ কথা কয়টিতে অভিভূত হয়ে তার স্নেহের দান অবনত মস্তকে গ্রহণ করলুম। হাফেজের সেই গানটির স্বরলিপি শতগানে আছে। গানটির সংক্ষেপ্ত এই, আমার মতো এমন সুকণ্ঠ পাখির উপযুক্ত এই মর্তলোক নয়। আমি সেই যুগের কাননে যাব, যেখানকার আমি। এই গান তার পরের বছর কংগ্রেস প্রেসিডেন্ট মিস্টার সিওয়ানি সাহেব যেদিন আমাদের বাড়ি চা খেতে আসেন তাকে শোনানো হয়েছিল। হিন্দু বাঙালি মেয়ের মুখে বিশুদ্ধ উচ্চারণে ফার্সি গান শুনে তিনি বিস্মিত হয়েছিলেন। দাদামশাইয়ের কাছে শেখা এই গান বম্বের মুসলমান পরিবারে আনন্দের তরঙ্গ তুলেছিল, আমাকে তাদের আরও নিকটতর করেছিল। কিন্তু এ গান তাদের মজলিসে গাওয়া অন্যতম একটি গান মাত্র। আমাদের যেমন সংস্কৃত গান শুনতে ভালো লাগে, কিন্তু তাতে পেট ভরে না, তাদেরও তেমনি। অন্যান্য বহু গান হিন্দি ও বাংলা দুই তাদের ফরমাসে গেয়ে গেয়ে শেষ হতো না। তাদের একটি প্রিয় গান ছিল যা প্রতিদিনই একবার করে গাওয়াতেন, সেটি আমার নমো হিন্দুস্তান। তার কোরাসে সবাই মিলে যোগও দিতেন। বদরুদ্দিন তায়েবজি 6 ভাই ও 3-4 বোন। তাদের পুত্র ও কন্যা ও তারা নিজেরাই 10-12টি সন্তান নিয়ে শাখা প্রশাখায় বিস্তৃত বৃহৎ পরিবার তাদের। সপ্তাহে একদিন করে এর বাড়ি ওর বাড়ি বড়দের একত্র ভোজনের একটি নিয়মে বেঁধেছিলেন, তারা যাতে পারিবারিক সংহতিটা ঠিক থাকে। তাই পালা পালা করে এই বাড়ি ও বাড়িতে আমারও নিমন্ত্রণ থাকতো। আমি আসলে অতিথি ছিলুম হায়দরিদের, কিন্তু আগ্রহের বস্তু হলুম সকলের। আমায় নিয়ে কাড়াকাড়ি করা ফ্যাশন হয়ে পড়ল। মিসেস হায়দরির পিস্তুত বোন জঞ্জিরা দ্বীপের নবাবের বেগম হয়েছিলেন। তার নাম নাজলি বেগম ও তার ছোট বোন আতিয়া বিবি। নাজলি বেগমের অনুরোধ আমিনা এড়াতে পারলেন না। কিছুদিনের জন্য আমায় জঞ্জিরায় নিয়ে যেতে দিলেন। আমার সঙ্গে পরিচয়ের পর তায়েবজি পরিবারের সঙ্গীত চর্চা ভালো রকম করে আরম্ভ হলো। আতিয়া ওস্তাদ রেখে গান শিখতে লাগলেন ও ভারতের ক্লাসিক্যাল সঙ্গীতের পৃষ্ঠপোষকতার সূচনা করলেন। কংগ্রেস বিখ্যাত আব্বাস তায়েবজি বদরুদ্দিন তায়েবজির ভ্রাতুষ্পুত্রও বটে, জামাতাও বটে। তার একটি কন্যার গান কংগ্রেসের অনেকেই শুনেছেন, অতি মৃদুমধুর কণ্ঠ তার। তার মুখে মীরাবাইয়ের গান শুনে সকলে মুগ্ধ হন। পাঞ্জাবেও আমি যাবার পর থেকে মেয়েদের সঙ্গীত চর্চা ভালো রকম করে হতে থাকলো। মাদ্রাজ, মহীশূর, ভিন্ন ভারতের আর কোনো অংশে মেয়েদের সঙ্গীত জীবন একেবারে বিকশিত দেখিনি। সে সঙ্গীতের তুলনা উত্তর ভারতের নেই। বন্দে মাতরমও আমার গাবার পর থেকে ক্রমে ক্রমে ভারতে সর্বত্র মেয়েদের কণ্ঠে ধ্বনিত হতে লাগলো।
বন্দে মাতরমের কথায় মনে পড়ে দিল্লি থেকে একজন বৃদ্ধ বড় ইংরেজ ব্যারিস্টার একবার লাহোরে একটা মোকদ্দমায় এসেছিলেন। আমাদের বাড়ির চায়ে এসে সেই সময় বাংলার অফিসারদের দ্বারা স্থানে স্থানে নিষিদ্ধ গানটি শুনতে কৌতূহল প্রকাশ করেন। আমি গাইলুম পিয়ানো সহযোগে। তিনি শুনে বললেন, বাই জাব, কথা বুঝি না বুঝি তোমার গাওয়া শুনে বুঝেছি কি তুমুল আলোড়ন আনতে পারে মনে। আমার স্বামীর দিকে ফিরে বললেন, আমি যদি বেঙ্গল গভর্নমেন্ট হতুম তোমার স্ত্রীর বিরুদ্ধে এক্সটার্নমেন্ট অর্ডার জারি করতুম, যাতে আর কখনো বাংলায় গিয়ে বাঙালিদের মাতিয়ে তুলতে না পারে। আমি ছাড়াও মাতাবার আরও অনেক লোকের জন্ম হলো। বাংলায় গায়িকার বন্যা এলো। আলমোড়া পাহাড়ের উপর বিবেকানন্দ আশ্রমের অধিনেত্রী মিসেস সেভিয়র একবার বলেছিলেন, আর কিছু না, শুধু যদি জাতীয় গান গেয়ে গেয়ে ফেরো তুমি ভারতের নগরে নগরে গ্রামে গ্রামে সমগ্র দেশকে মাতাতে পারো। সে কথাটা আমার মনে লেগেছিল। অনেক সময় ভেবেছিলুম একটি চারণ দল গড়ে ঘুরে ঘুরে গেয়ে গেয়ে দেশকে জাগ্রত করব। কিন্তু তার জন্য আমার অপেক্ষায় দেশ বসে থাকেনি। সে কাজ আপনা আপনি হয়ে উঠেছে। সঙ্গীত ক্ষেত্রে উপস্থিত হওয়ার সাময়িক প্রাথমিকতায় আমার গান ঘরে ঘরে লোকের মনে আসন পেয়েছে, তাদের আনন্দ দিয়েছে, কণ্ঠগুণের প্রাথমিকতায় নয়। আজ যদি একালের মেয়েদের সঙ্গে পরীক্ষায় নামতে হতো, কলকে পেতুম না। আমার দ্বারা যে কাজ নেবার তা দেশের অধিষ্ঠাত্রী দেবতা নিয়ে নিয়েছেন। এখন পালা এসেছে আধুনিক মেয়েদের।